কি দেখছেন এভাবে? কিছু না। কিছু না কেন? চোখে মুখে দুষ্টামির ভাব নিয়ে শ্রাবণকে প্রশ্ন করলো মিথিলা। মিথিলার চোখে মুখে দুষ্টামির ভাব দেখে শ্রাবণ নিজেও একটু দুষ্টামি করতে চাইলো। আমার পাশে বসা এক পেতনি দেখছি, যার চোখ দুটো মাশাআল্লাহ হাতির মতো বড় বড়, আর হাসলে শেওড়া গাছের পেতনির মতো লাগে। আমার তো ভয় হচ্ছে যে পেতনি না আবার যখন তখন ঘাড় মটকে দেয়। শ্রাবণের ফিসফিস করে বলা কথা শুনে চোখ বড় বড় করে রাগী দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকায়। আমি পেতনি? আমার চোখ হাতির মতো বড় বড়? আমি হাসলে শাওড়া গাছের পেতনির মতো লাগে? দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল মিথিলা। তুমি কেন পেতনি হতে যাবে? তুমি তো অনেক মিষ্টি। আমি পেতনি তো তাহলে আপনি এখানে কি করছেন? যান এখান থেকে। থাক, আপনাকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। কথাটা বলে মিথিলা চলে যাওয়ার জন্য অগ্রসর হতেই শ্রাবণ মিথিলার হাত ধরে টান দিতেই মিথিলা ব্যালেন্স রাখতে না পেরে শ্রাবণের বুকে গিয়ে পড়ে যায়। আমার এই পেতনিকে যে চাই, যার প্রতি আমি বড্ড আসক্ত, যাকে ছাড়া এই আমি অসম্পূর্ণ, যাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসি, তাকে ছাড়া কি আমার ভালো থাকা যায় বলো? আমার এই পেতনি হলে আর কিছু চাই না। শ্রাবণের বুকে কান পেতে নিঃশব্দের হৃদস্পন্দন শুনছে মিথিলা। সেই সাথে শ্রাবণের বলা প্রত্যেক কথা শুনে বেশ লজ্জা পাচ্ছে। আচ্ছা, সন্ধ্যা হয়ে চলো এদিকে গিয়ে সূর্যাস্ত দেখব। মিথিলাকে কিছু বলতে না দিয়ে শ্রাবণ মিথিলার হাত ধরে সামনের দিকে অগ্রসর হয়। ভালোবাসা মানুষটির সাথে একসাথে সূর্যাস্ত দেখার লোভ মিথিলা সামলাতে না পেরে শ্রাবণের সাথে এগিয়ে যায়। শ্রাবণের বলা কথাগুলো মনে হতে লাগলো। আনমনে মিথিলা শ্রাবণের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল দিয়ে পায়ে পা মেলাতে ব্যস্ত হয়ে পড়ল। শ্রাবণ মিথিলার কাজে ঠোঁটে প্রশান্তির হাসি হেসে চুপচাপ সামনে এগিয়ে যেতে লাগলো। থাক না কিছু মুহূর্ত স্মৃতির পাতায়, যে স্মৃতি পাতায় শুধু সুখের বিচরণ, প্রিয় মানুষের সাথে কাটানো খুব সুন্দর কিছু মুহূর্ত। হ্যাঁ মিস। হঠাৎ করে পিছন থেকে ডেকে উঠলে হাঁটা থামিয়ে দেয় শাওনি। পিছন ফিরতে তাকাতে দেখতে পারে তাদের বাসা থেকে ঠিক 2 বাড়ির সামনে কিছুদিন আগে এক পরিবার এসেছে। 5 জনের একটা পরিবার, 2 ছেলে আর 1 মেয়ে নিয়ে এসেছে তাদের এলাকায়। আর যেদিন এসেছে সেদিন থেকেই কোনো এক অজানা কারণে এই ছেলের সাথে তার ঝগড়া লেগেই থাকে। আজকে আবার কোন মতলব নিয়ে এসেছে কে জানে। বিরক্তি দিতে নাক মুখ কুঁচকে গেল শাওনি। কি চাই? এবার পেছন থেকে ডেকে উঠলেন কেন? বিরক্ত চাহনিতে ছেলেটার দিকে তাকিয়ে প্রশ্ন করলো শাওনি। আপনি সব সময় এমন রাগী লোক নিয়ে থাকেন কেন মিস? একটু তো হেসে কথা বলতে পারেন। আপনি কোন খ্যাতের মূলা হ্যাঁ, যে আপনার সাথে আমার হেসে হেসে কথা বলতে হবে? দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল সেই অচেনা ছেলেকে। আর কিছু সময় নিয়ে এক প্রকার ঝগড়া চললো ছেলেটির সাথে। কিন্তু তারা যদি কেউ একটু ভালো করে লক্ষ্য করতো তাহলে দেখতে পারতো তাদের থেকে একটু দূরে কেউ একজন তাদের দিকে ভুরু কুচকে তাকিয়ে থেকে ঝগড়া এনজয় করছে। এই দেখুন, আমার সাথে না একদম লাগতে আসবেন না, বুঝলেন? নিজের চরকায় তেল দেন। কথাটা বলে শাওনি সেখান থেকে চলে যায় নিজ বাড়িতে। কিন্তু যদি একটু পিছনে তাকিয়ে দেখতো তাহলে দেখতে পারতো ছেলেটার পিছনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। বাবা আসবো? বিছানার একপাশে বসে বসে ম্যাগাজিন পড়ছিল আনোয়ার সাহেব। হঠাৎ ছেলের রাগী কণ্ঠ শুনে দরজার দিকে তাকিয়ে দেখে ছেলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ছেলেকে এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে কপালে শুকনো ভাঁজ পড়ে গেল আনোয়ার সাহেবের। তার ছেলে তার রাগী বদমেজাজি একরোকা হলো ছেলেকে কখনো এভাবে দেখেনি সে। হ্যাঁ, ভেতরে আসো। বাবার অনুমতি পেয়ে দরজার সামনে থেকে রুমের ভেতরে গিয়ে দাঁড়ায় আদিল। হ্যাঁ বলো, কি বলতে চাও? বাবা আসলে তোমাকে একটা কথা বলার ছিল। বাবাকে আমতা আমতা করে মুখ কাচমাচু করে সেখানেই দাঁড়িয়ে রইল আদিল। বাবার সাথে তার সম্পর্ক অস্বাভাবিক না হলেও খুব একটা স্বাভাবিকও নয়। বাবাকে সে ভালোবাসে, কিন্তু সেটা অপ্রকাশিতভাবে। সে বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে সবসময় অক্ষম। ছোট থেকেই এই একটা মানুষ তাকে বাবা মা দুজনের ভালোবাসা দিয়ে বড় করেছে, ভালো খারাপের মাঝে পার্থক্য বুঝিয়েছে। তবু সে বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারে না। হ্যাঁ বলো, আমি তোমার কথা শুনবো বলেই চেয়ে আছি। বাবা চলো আমরা দুজন হাঁটতে বের হই। বাবা তুমি আমার সাথে যাবে? বেশি দূরে নয়, এই তো সামনে থেকে ঘুরে আসবো। সেই ছোট্টবেলায় তুমি হাত ধরে বাইরে ঘুরতে নিয়ে যেতে। চলো না বাবা, আমরা একটু বাইরে যাই। আনোয়ার সাহেব ছেলের কথা শুনে কিছু সময় কথা বলার শক্তি হারিয়ে ফেলেন যেন। আজ কত বছর পর তার ছেলে এমন আবদার করলো।
কিন্তু সে জানে তার ছেলের এমন আবদার করার কারণ কি। আদিল যখন কোনো কিছু নিয়ে ডিস্টার্ব থাকে বা মন খারাপ থাকে তখনই সে বাবার কাছে এসে এমন আবদার করে। কিন্তু এমন আবদার অনেক আগে থেকেই করা বন্ধ করে দিয়েছে সে। যখন আদিলের 12 বছর বয়স তখন থেকেই আদিল চেঞ্জ হতে শুরু করে এবং তারপর থেকে আজকের এই আদিল। এখানে আয়। বাবার এমন ডাকে মাথা উঁচু করে বাবার দিকে তাকালো আদিল। বিনা বাক্যে সে বাবার পাশে গিয়ে বসে। এখন বল কি হয়েছে, মন খারাপ কেন? বাবা আমি একটা আমতা আমতা করছিস কেন? যা বলবি তা নির্দ্বিধায় বলে দে। বাবার কথা যেন বুকে সাহস পেল আদিল। বাবা আমি এই পুতুলকে চাই। এখন থেকে আমাকে জিজু বলতে পারো, আর কোনো সমস্যা নাই। শ্রাবণ অহনার কানে ফিসফিস করে কথাটা বলল। মিথিলা কথাটা শুনে ফেলল। অহনা যেন এতদিনে মিথিলাকে রাগিয়ে দেওয়ার একটা কারণ খুঁজে পেল। এসব কি শ্রাবণ? আপনি ওকে এসব কথা কেন বলতে যাচ্ছেন? এই মেয়ে এখন আমাকে জ্বালিয়ে মারবে। অহনার থেকে একটু দূরে গিয়ে শ্রাবণকে বলল মিথিলা। আরে কিছু হবে না, আমি ওর সাথে কথা বলে সব কিছু ঠিক করে নিব। আচ্ছা অহনা, তুমি একটু ভেতরে যাও, আমার তোমার আপুর সাথে একটু কথা আছে। প্রথম কথাগুলো মিথিলাকে আশ্বস্ত করে বলে শেষ কথাগুলো অহনার উদ্দেশ্যে বলল শ্রাবণ। অহনাও শ্রাবণের কথা শুনে বাড়ির ভিতরে চলে গেল। ভালোবাসি। অহনা চলে যেতেই মিথিলার গালে টুপ করে একটা চুমু খেয়ে ভালোবাসি কথাটা বলে সেখান থেকে চলে গেল শ্রাবণ। আর মিথিলা গালে হাত দিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। মুহূর্তের মাঝে কি হলো ব্যাপারটা বুঝতে মিনিট দুয়েক পার হয়ে গেল। যতক্ষণে ব্যাপারটা বুঝতে পারে ততক্ষণে শ্রাবণ দৃষ্টির আড়ালে চলে গেছে। সারাদিনের মুহূর্তগুলো মনে হতে একরাশ লজ্জা এসে হানা দেয় মিথিলার মুখ জুড়ে। অসভ্য ছেলে। কথাটা বলে মুচকি হেসে বাড়ির ভিতরে চলে গেল মিথিলা। শ্রাবণ কোথায়? ড্রয়িং রুমে প্রবেশের পর মিসেস তনয় শেখ শ্রাবণের কথা জিজ্ঞেস করতেই চমকে ওঠে মিথিলা। মা কি করে শ্রাবণের কথা জানলো সেটা ভাবতেই মায়ের পেছনে অহনাকে কানে হাত দিয়ে সরি বলতে দেখেই বুঝে গেল আসল কাহিনী। কিরে কিছু বলছিস না কেন? শ্রাবণ কোথায়? মায়ের কথায় অহনার থেকে চোখ সরিয়ে নিজের রুমে যেতে যেতে বলল। তোমার শ্রাবণ না চলে গেছে মা। মেয়ের এমন কথা শুনে আর কিছু না বলে চলে গেলেন কিচেনে চা করতে। স্বামী অফিস থেকে ফিরে এসেছে আর এসেই চায়ের অর্ডার করেছে। বেলকনিতে আসবে একটু? মাত্রই ওয়াশরুম থেকে বের হয়েছে মিথিলা। এরই মাঝে ফোনে নোটিফিকেশন আসলে ফোন চেক করে দেখে শ্রাবণ মেসেজ করেছে। শ্রাবণের মেসেজ দেখে ভাবনায় পড়ে যায় মিথিলা। এই তো 5 মিনিট আগে শ্রাবণের থেকে বিদায় নিল আর এরই মাঝে আবার সে মেসেজ করলো কেন? কোনো কিছু কি হয়েছে? এমন সব অদ্ভুত চিন্তা ভাবনায় পড়ে গেল। মিথিলাকে আসতে না দেখে অজ্ঞাত মিথিলার ফোন করে বসলো শ্রাবণ। ফোনের শব্দে ভাবনা থেকে বের হয়ে ফোন রিসিভ করে দ্রুত পায়ে বেলকনিতে চলে গেল। আপনি না তখন চলে গেলেন? চুপ করে একটু দাঁড়িয়ে থাকো। আর কিছু না বলে মিথিলা চুপচাপ করে সেখানে দাঁড়িয়ে রইল, কিন্তু ফোন বিচ্ছিন্ন করলো না। কানের মাঝে ফোন রেখে একে অপরের নিঃশ্বাস শুনতে লাগলো। আজকে এভাবে দেখে ঠিক মন ভরছে না। শ্রাবণের কথা বুঝতে না পেরে সেভাবেই ফোন কানে নিয়ে দাঁড়িয়ে থাকলো। কিছু না, তুমি ভেতরে চলে যাও। কথাটা শেষ করে কল কেটে দিল শ্রাবণ। মনে হচ্ছে এখন সে অনেক তাড়াই আছে। মিথিলাও আর কিছু না বলে বিনা বাক্যে রুমে চলে আসে। কি ভাই, আপনার সমস্যা কি? দেখে চলতে পারেন না? আমি দেখে চলতে পারি কি পারি না সেটা আমি তোকে পরে বলছি, আগে আমার কথা মন দিয়ে শুন। অভির কথায় সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা বেশ বিরক্ত হলো। একদম অচেনা ছেলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তো একটা সরি পর্যন্ত বলো না, তার উপর আবার তুই তোকারি করছে। ভাই, আমি আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি আর আপনি আমার সাথে তুই তোকারি করে কথা বলছেন। ছেলেটার কথা শুনে গাল চুলকে হালকা হাসলো অভি। আমি না একটু অভদ্র টাইপের ছেলে, আমার থেকে ভালো মানসিক আশা করিও না। আর মূলত তুই আমার থেকে ছোট, তাহলে আমি কেন আপনি আজ্ঞা করতে যাব? ছেলেটা আবার অভির কথায় বিরক্তির সাথে রাগও হতে লাগলো। সে ছোট তো কি হয়েছে, অচেনা কারোর সাথে এভাবে কথা থুরিয়ে না বলে কেউ। শোন, আজকে পর থেকে যদি আর কখনো দেখেছি আমার ঝগড়াটে রানীকে বিরক্ত করতে, তাহলে বিশ্বাস কর তোর মুখ আর মুখের জায়গায় থাকবে না। এই মিয়া, কে আপনি? হ্যাঁ, আর আমি কাকে বিরক্ত করছি? আর আপনার ঝগড়ুটে রানী বা কে? একটু আগে যাকে বিরক্ত করছিলি না,
পরের বার থেকে আর যেন বিরক্ত করতে না দেখি, বুঝলি? যদি দেখি তাহলে তোর এই সুন্দর চেহারা একটা ব্যান্ডেজ পড়ে যাবে। অভির কথা শুনে ছেলেটি একটা শুকনো ঢোক গিলে নিল। বিনা নোটিশে ছোটোখাটো একটা হুমকি দিয়েছে বলা চলে। নিজ শহর ছেড়ে অন্য শহরে এসেছে 2 দিন হয়েছে। এরই মাঝে যদি কোনো মেয়ের জন্য মার খেয়ে হসপিটালে যেতে হয় তাহলে তাকে লুচ্চে এবং বখাটে উপাধি দিয়ে দিবে। মনে হচ্ছে সে নিজের ভবিষ্যৎ চোখের সামনে দেখতে পাচ্ছে। আমাকে যেতে হবে, আমার তাড়া আছে। অভির কথার পিঠে কোনো জবাব না দিয়ে ছেলেটা সেখান থেকে চলে গেল। আমার ঝগড়েটে রানী। ছেলেটাকে বলা কথাগুলোর মাঝেই এই কথাটা হঠাৎ মস্তিষ্কে এসে হানা দিল। ইয়েস, সি ইজ মাই ফ্রেন্ড, সো সি ইজ মাই ঝগড়েটে রানী। নিজেকে এমন অনেক কিছু বলে বুঝিয়ে সেখান থেকে চলে গেল অভি। ইদানিং সায়নীকে নিয়ে একটু বেশি ভাবছে সে, তাই ঠিক করলো আর কখনো সায়নীর ব্যাপারে নাক গলাবে না। কে মেয়ে? বাবা চলো আমরা বাইরে যাব। বাবার প্রশ্নের উত্তর না করে বাবার হাত ধরে বাহিরে নিয়ে যেতে উদ্যত হয়। এদিকে আনোয়ার সাহেব ছেলের হাবভাব ঠাউর করতে পারছে না। একটু আগে একটা ছবি দেখিয়ে বলল এই মেয়েকে তার চাই, এখন সে জিজ্ঞেস করতে এড়িয়ে যাচ্ছে। চাচা 2 কাপ দুধ চা করুন তো। বাবাকে নিয়ে মোড়ের দোকানে গিয়ে বসলো আদিল এবং আনোয়ার সাহেব। বাবা ওর নাম হচ্ছে শ্রাবণী, মেয়েটাকে আমার খুব ভালো লাগে বাবা। বলতে পারো তোমার এই অপদার্থ ছেলে এই মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কথাটা বলে একটু থামে আদিল এবং এর মাঝে দোকানে চা নিয়ে চলে আসে। কিন্তু বাবা তোমার এই অপদার্থ ছেলে সত্যি একটা অপদার্থ। আজ পর্যন্ত মেয়েটাকে বলতে পারছি না আমি তাকে ভালোবাসি। আর জানো মেয়েটাও কি বোকা বাবা, আমি তাকে রোজ ফলো করি আর সে বুঝতে পারে না। মেয়েটা সত্যি কেয়ারলেস। চায়ের চুমুক দিতে দিতে ছেলের কথায় মনোযোগ সহকারে শুনতে লাগলো আনোয়ার সাহেব। মনে মনে পৈশাচিক হাসি হাসলেন তিনি। এতদিনে ছেলেকে বাগে আনার অস্ত্র পেয়েছে। তোকে এইসব নিয়ে ভাবতে হবে না, আমি সব কিছু সামলে নেব, কিন্তু তার আগে তোকে ভালো করে প্রেম করা শেখাতে হবে। তুমি এখানে এত সকালে কি করছো, তাও আবার আমার রুমে? সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের রুমে মিথিলাকে দেখে একটু চমকে যায় শ্রাবণ। শোয়া থেকে উঠে বসে ভালো করে মিথিলাকে পরখ করে নেয় সে। না, সে ঠিক দেখছে মিথিলা তার রুমে এবং নিজের সামনে দাঁড়িয়ে আছে। তুমি এই সকালবেলা আমার বাসায় কি করছো, আর আমার রুমেই বা কি করছো তুমি? শ্রাবণের কথার প্রেক্ষিতে মিথিলা কিছু না বলে শুধু খিলখিল করে হেসে ওঠে। আর শ্রাবণ সে তো নিজের প্রেয়সীর খিলখিলিয়ে হাসি দেখার মাঝে বিভোর। তোমার হাসির মাঝে বাঁচতে চাই আমি আজীবন। হঠাৎ করে শ্রাবণের ইচ্ছে হলো মিথিলার হাসি মাখা মুখ ছুঁয়ে দিতে। নিজের ইচ্ছেকে দমিয়ে না রেখে বসা থেকে উঠে মিথিলার দিকে এগিয়ে যায় ছুঁয়ে দেওয়ার জন্য। শ্রাবণকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে হাসতে হাসতে এক পা করে পিছিয়ে যেতে লাগলো মিথিলা। সে পিছিয়ে যেতে যেতে একটা সময় দেওয়ালের সাথে লেগে যায়। শ্রাবণও এগিয়ে আসতে আসতে মিথিলার নিকট চলে আসে। তুমি বড্ড নেশালো বৃষ্টিময়ী, তোমার চোখ ঠোঁট তোমার খিলখিলিয়ে হাসা ওই হাসি আমার কাছে বড্ড নেশালো, ঠিক আফিমের মতো। তোমাকে দেখলেই ছুঁয়ে দিতে ইচ্ছে হয়। দাভাই, এই দাভাই, দরজা খোলো। মিথিলার গাল স্পর্শ করে কপালের কপাল রাখতে গিয়ে হঠাৎ করে শ্রাবণীর কণ্ঠ শুনে দেওয়ালের সাথে গুঁতো খায়। দেওয়াল থেকে মুখ তুলে সামনে আর কাউকে দেখতে না পেয়ে সম্পূর্ণ রুমে নজর বুলিয়ে দেখতে লাগলো। না, মিথিলা কোথাও নেই। ফের নিজের মনের ভুল মনে করে কপাল ঘেঁষে ওয়াশরুমের দিকে চলে যায়। শুনো, খুশি মনে ক্লাসের দিকে যাচ্ছিল মিথিলা, কিন্তু হঠাৎ করে কোথা থেকে পিয়া সামনে চলে আসে। হ্যাঁ, তোমাকে আমি কি বলেছিলাম নিশ্চয়ই ভুলে যাওনি? জি, আমি ঠিক বুঝতে পারিনি। বোকা বোকা ফেস করে পিয়াকে বলল মিথিলা। এদিকে মিথিলার এমন ব্যবহার দেখে দাঁতে দাঁত চেপে রইল পিয়া। তোমাকে শ্রাবণের থেকে দূরে থাকতে বলা হয়েছিল না? তাহলে তুমি তার সাথে চিপকে থাকো কেন? নিজ শরীরের সাথে ছেলেদের শরীর মেশাতে ভালো লাগে বুঝি? পিয়ার সাথে দাঁড়িয়ে থাকা মেয়েটির কথা শুনে রাগে গা গুলিয়ে আসতে লাগলো মিথিলার। আর পিয়াসহ সাথে দাঁড়িয়ে থাকা বাকি সব মেয়েরা মিটমিট করে হাসতে লাগলো। নিজের তোমার মতো শরীর দেখিয়ে সে চলে না, সাথে রুম ডেটও করতে যায় না, তাই নিজের সাথে অন্য কাউকে মেলাতে যাবে না। মিথিলা কিছু বলার আগেই পেছন থেকে কেউ কথাগুলো বলে ওঠে। সবাই মিথিলার পেছনে তাকিয়ে দেখে প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে
পিয়া শ্রাবণকে দেখে মুখ আগের মতো করে রাখলো। পিয়ার সাথে দাঁড়িয়ে থাকা বাকি মেয়েগুলো চুপসে গেল। শ্রাবণ কেমন বদরাগী সেটা সবাই খুব ভালো করে জানে, তাই আর কিছু বলার সাহস করলো না। কিছু বলে দেখা গেল কেঁচো খুঁড়তে কেউটে বের হয়ে আসলো, তাই সবাই চুপ করে রইল। তুমি একটা মেয়ে, আর একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে এমন কথা বলো, সত্যি খুব লজ্জার। তোমার এমন কথা শুনে ছেলেরা পেয়ে বসবে, সেই কথা কি তুমি ভেবে দেখেছো? মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে সম্মান দিতে জানো না, তাহলে অন্যের থেকে সম্মান পাওয়া বড়ই হাস্যকর। আর আমার সাথে কে থাকবে কে না থাকবে এইটা তাদের এবং আমার নিজের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে তোমাদের কথা বলার কোনো অধিকার আমি দেইনি। ঠিক তেমনি কে কি করলো না করলো সেটা তার ব্যাপার, সেখানে নিজেকে সামিল না করাই ভালো। কথাগুলো বলে একবার মিথিলার দিকে তাকিয়ে দেখে মেয়েটা স্বভাব সুলভ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে আছে বলে ভুল হবে, সে মাথা নিচু করে এক প্রকার চোখের পানি বিসর্জন দিচ্ছে। মিথিলাকে এভাবে দেখে শ্রাবণের খুব খারাপ লাগলো, সেই সাথে পিয়ার উপর রাগ বাড়তে লাগলো। এই মেয়েটা আগেও অনেক কাণ্ড করেছে, এখন আবার নিজের বান্ধবীদের দিয়ে এমন কথা শোনাতেই পিছুপা হলো না। তুমি ক্লাসে যাও, সবাই ক্লাসেই আছে, গিয়ে দেখো। খুব নম্রভাবে মিথিলাকে কথাগুলো বলল শ্রাবণ। আর মিথিলা শ্রাবণের কথা শুনে চোখ মুছে মাথা উঁচু করে একবার শ্রাবণকে দেখে ক্লাসের দিকে চলে যায়। মিথিলার কান্না ভেজা চোখ দেখে শ্রাবণের খুব মায়া হতে লাগলো। কে বলেছিল মেয়েটাকে এত মিষ্টি হতে? সব কিছুতেই মায়েই ভরা। শুনো প্রিয়া, তুমি মিথিলার সাথে কি কি করছো তার সব কিছু আমি জানি। আমি শুধু মিথিলাকে কথা দিয়েছি, চুপ আছি। আশা করি আমাকে রুড হতে তুমি বাধ্য করবে না। আমি ঠিক কতটা খারাপ হতে পারি সেটা তুমি খুব ভালো করে জানো, তাই নেক্সট টাইম আর এমন কিছু করবে না আশা করি। কথাগুলো বলে শ্রাবণ চলে যাওয়ার জন্য অগ্রসর হয়, কিন্তু পেছন থেকে পিয়ার কথা শুনে আবার পিয়ার দিকে মুখ করে দাঁড়ায়। আমি জানি তুমি কেমন শ্রাবণ, কিন্তু তুমি জানো আমি কেমন? আমি তোমার জন্য ঠিক কতটা খারাপ হতে পারি, ইউ হ্যাভ নো আইডিয়া। তুমি যদি আমার না হও, আমি তোমাকে কারো হতে দিব না। যেই তোমার জীবনে আসবে তাকে আমি জাহান্নাম দেখিয়ে দিব, মাইন্ড ইট। শ্রাবণকে কথাটা বলে পিয়া এবং তার ফ্রেন্ডরা সেখান থেকে চলে যায়। পিয়ার কথা শুনে ঠোঁটে বাঁকা হাসির রেখা ফুটে তোলে। শীষ বাজাতে বাজাতে শ্রাবণ সেখান থেকে চলে যায়। তুমি এত ছিচকাদুনে কেন? কিছু হলেই কান্না করে দাও কেন? ক্যান্টিনে আনমনা হয়ে বসেছিল মিথিলা। সায়নী, শ্রাবণী বা তিথি কেউ তার সাথে নেই, তাই একা একা বসেছিল সে। হঠাৎ পাশে কারোর উপস্থিতি টের পেয়ে পাশ ফিরতে শ্রাবণকে নজরে পড়ল। আর শ্রাবণও মিথিলাকে নিজের দিকে তাকাতে দেখেই উক্ত কথাগুলো পড়ল। কি মন গড়া কথা বলে যাচ্ছেন আপনি? আপনি জানেন আমি সব সময় কান্না করি। হ্যাঁ জানি, এখন আমার সাথে চলুন। কোথায়? শ্রাবণের কথা শুনে উল্টো শ্রাবণকে প্রশ্ন করলো মিথিলা। এত কথা না বলে আমার সাথে চলো। আই লাভ ইউ চোরেটানি। ভার্সিটি থেকে বের হয়ে কিছুটা দূরে একটা সরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সায়নী। হাতের রাস্তা থেকে একটা গাছের কচি ডাল ভেঙে তা ঘোরাতে ঘোরাতে সামনের লেকের দিকে যাচ্ছিল সে। কিছুটা দূরে যেতেই অভিকে দেখে মুচকি হেসে হাত নাড়িয়ে হাই জানায়। অভিও হাসি মুখে হাত নাড়িয়ে দাঁড়িয়ে থাকে। অভি ছবি এখানে? কি ব্যাপার? অভি ছবি গার্লফ্রেন্ড খুঁজতে এসেছেন নাকি? অভির সামনে এসে দাঁড়িয়ে কথাটা বলল সায়নী। হ্যাঁ, আর পেয়েও গেছি। আনমনে সায়নীর কথা উত্তর করলো অভি। সত্যি পেয়ে গেছেন? আমাকে দেখান অভি ছবি। আর আমি তো আপনার আশেপাশে কাউকে দেখছি না। বোধহয় সে মেয়ে। সায়নীর কথাই হক চুকিয়ে গেল অভি। সে আনমনে কি থেকে কি বলে দিয়েছে। এদিকে সায়নও বেশ আগ্রহী দেখা যাচ্ছে মেয়েটাকে দেখার জন্য। এখন এই মেয়েকে কি করে বোঝাবে, সে উল্টাপাল্টা উত্তর করেছে। এই অভি ছবি, কিছু বলছেন না কেন? কি তো ভাবছেন? দেখাবেন না আমাকে? আমি না আপনার বন্ধু হই? অভিকে অনুমনস্ক হয়ে থাকতে দেখে অভিকে প্রশ্ন করলো সায়নী। আচ্ছা সামনে চলো। সামনে কেন যাব? আপনার গার্লফ্রেন্ড দেখাতে বলেছি আর আপনি আমাকে চলে যেতে বলছেন? এই আপনার বন্ধু তো? কথাগুলো বলে ন্যাকা কান্না শুরু করে দিল সায়নী। এদিকে অভি যেন পড়ে গেল বিপদে। এই মেয়ে শুধু ঝগড়া না, সাথে অভিনয়ে ভালো করতে জানে। আই লাভ ইউ ঝগড়াটি রানী। উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড?
অভি কথাটা বলছে যেন কোনোভাবে সায়নীর ঢং বন্ধ করতে পারে, কিন্তু তার বিপরীতে এভাবে থাপ্পড় খেতে হবে তা কল্পনা করেনি অভি। অভি ছবি, তোকে আমি তোর গার্লফ্রেন্ড দেখাতে বলেছিলাম, কিন্তু তুই আমার সাথে মজা করছিস। আজকে তোর চুল আমি সব ছিঁড়ে ফেলে দিব। আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে। অভি কথাটা মজার ছলে বলেছে সেটা সায়নীর বুঝতে প্রথমে সমস্যা হলেও সেকেন্ড খানেকের মধ্যে বুঝতে পারে অভি মজা করেছে, কিন্তু এই মজা করাটা সায়নীর পছন্দ হয়নি, যার জন্য অভির গালে থাপ্পড় পড়ে আর সেই রাগে অভির দিকে তেড়ে আসে। সায়নীর হাতে থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে সব কিছু বোঝার চেষ্টা করছে অভি, কিন্তু সব কিছু বুঝে ওঠার আগে নিজের দিকে সায়নীকে তেড়ে আসতে দেখে উল্টো দিকে দৌড়ে চলে গেল অভি, আর অভিকে তাড়া করতে করতে তার পিছনে চলে গেল সায়নী। তোমার সকল খারাপ লাগা আমার হয়ে যাক। মিথিলা থেকে কিছুটা দূরে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শ্রাবণ। এক মনে মিথিলার দিকে তাকিয়ে কথাটা বলল শ্রাবণ, আর মিথিলা সে তো পুকুরের পানিতে পা ডুবিয়ে দিয়ে বসে বসে কিছু মনে করে হেসে চলেছে। শ্রাবণের সাথে আসার সময় অনেকবার মিথিলা প্রশ্ন করেছিল তারা কোথায় যাচ্ছে, কিন্তু শ্রাবণ বারবার নিশ্চুপ হয়ে থাকে, কিন্তু মিথিলাও যেন কোথায় যাচ্ছে সেটা না শোনা পর্যন্ত চুপচাপ বসে থাকতে পারছিল না। শ্রাবণও মিথিলাকে চুপ করতে বলে দেয়, কিন্তু এই চুপ করে যাওয়ার আগে শ্রাবণের হাতে নিজের দাঁতগুলো বসিয়ে দিতে ভুলেনি। শ্রাবণ, ধন্যবাদ শ্রাবণ। পিছন দিকে ফিরে চেঁচিয়ে শ্রাবণকে কথাটা বলে আবারও পুকুরের চারপাশ দেখতে লাগলো। পুকুরের চারপাশ দিয়ে গাছপালা দিয়ে ভরা, যার জন্য কড়া রোদের মাঝেও শীতল বাতাসের জন্য ভালো লাগছে, আর বসে থাকার জন্য চার কোণায় চারটা ঘাটের মতো করে বাধাই করা আছে। তোমার ভালো থাকার মাঝে আমার ভালো থাকা লুকিয়ে আছে, সেখানে নিজের জন্য করাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। মিথিলার পাশে বসে পানিতে পা ডুবিয়ে দিতে দিতে কথাটা বলল শ্রাবণ। শ্রাবণের কথা শুনে শ্রাবণের দিকে তাকিয়ে একটা হাসি উপহার দিয়ে আবার পানির দিকে মনোযোগ দিল। তুমি আছো মনে, তুমি আছো পাশে, তোমার আমার দেখা হবে কোনো এক বৃষ্টি ভেজা রাতে। শ্রাবণের কবিতা শুনে পানি থেকে দৃষ্টি তুলে শ্রাবণের পানে তাকায়। শ্রাবণের দিকে তাকাতেই দেখতে পায় শ্রাবণ মিথিলার দিকে তাকিয়ে আছে। শ্রাবণের চোখে চোখ পড়তেই দৃষ্টি সরিয়ে নেয় মিথিলা। শ্রাবণের পাশে বসে থাকতে কেমন লজ্জা লাগছে। তুমি কি জানো আমার তোমার লাজে রাঙা ফেস কতটা মারাত্মক লাগে? চোখে চোখ রাখার ভাষা হারিয়ে ফেলে। শ্রাবণের কথায় কোনো প্রত্যুত্তর না করতে পারায় পানির দিকে দৃষ্টি আবদ্ধ করে রাখলো। কি বলবে সে? সত্যি যে কখনো শ্রাবণের চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। তার চোখের দিকে তাকালেই লজ্জার এসে হানা দেয় সম্পূর্ণ মুখ জুড়ে। হাজারো কথা বলতে ইচ্ছে করে, কিন্তু যখনই চোখের দিকে তাকায় তখনই কথাগুলো যেন কোথায় মিলিয়ে যায়। দুদিন পর আমাদের ক্রিকেট ম্যাচ আছে, তুমি দেখতে যাবে? মিথিলাকে লজ্জার হাত থেকে রক্ষা করতে কথাটা ঘুরিয়ে অন্য প্রসঙ্গে চলে যায় শ্রাবণ। আগেরবারের মতো কি এবারও মাথা ফাটিয়ে দেওয়ার জন্য প্ল্যানিং করেছেন নাকি? বসা থেকে উঠে যেতে যেতে কথাটা বলল মিথিলা। এই আমি কি তখন ইচ্ছে করে তোমার মাথায় বল মেরেছিলাম নাকি? ওইটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর আমার থেকে বেশি কষ্ট আপনি অনুভব করেছিলেন, তাই তো? শ্রাবণের অসমাপ্ত কথা মিথিলা শেষ করে দেয়, যেটা শুনে শ্রাবণের ঠোঁটের হাসি রেখা ফুটে ওঠে। কে বলেছে আমি কষ্ট অনুভব করেছি? তুমি আমাকে ভালো করে লক্ষ্য করলে অনেক কিছু দেখতে পারতে। কথাটা বলে শ্রাবণের সামনে চলে গেল, আর মিথিলার পা সেখানে থেমে গেল। কি বলো শ্রাবণ? তা তার মস্তিষ্কে ধারণ করতে পারছে না। এখানে কি থেকে যাওয়ার প্ল্যান করে নিয়েছো? চাইলে থেকে যেতে পারো, সমস্যা নেই, কিন্তু এখানে রাতের বেলা কিছু দুষ্টু আত্মা ঘুরে বেড়ায়। শ্রাবণের কথা কর্ণকুচর হতেই দৌড়ে শ্রাবণের পাশে এসে হাঁটতে লাগলো। আপনার আর আমার মিলন হোক কোনো এক বর্ষণের রাতে, আপনার আর আমার পথ চলা শুরু হোক এক গোধূলি লগ্নে। সময় যেন চোখের পলকের মাঝে চলে যায়। এই তো কিছুদিন আগেও সবকিছু অপ্রকাশিত ছিল, কিন্তু আজ আর সেটা নেই। এখন সবাই নিজেদের অনুভূতির বিষয়ে অবগত, কিন্তু মানুষের পরিস্থিতি সব সময় একই রকম থাকে না। সময়ের সাথে সাথে তাদের ব্যস্ততা বাড়ে, কিন্তু এই ব্যস্ততার মাঝেও যে প্রিয় মানুষের জন্য 5 মিনিট সময় ব্যয় করতে পারে সেই মানুষটি খুব ভাগ্যবান হয়। শ্রাবণের ব্যস্ততা বেড়েছে, কারণ কিছুদিন পর থেকে তার মাস্টার্স ফাইনাল পরীক্ষা, যার জন্য পড়া নিয়ে একটু ব্যস্ত। মিথিলাকে একটু কম সময় দেওয়া হচ্ছে,
4 দিন ধরে কোনো যোগাযোগ নেই, না হয়েছে দেখা আর না হয়েছে কথা, কিন্তু রোজই একটা করে ছোট বার্তা আসে মিথিলার ফোনে। মিথিলা জানে কে বার্তা পাঠায়, কিন্তু মনের মাঝে অভিমানের পাহাড় তৈরি করে রেখেছে বিধায় কোনো রেসপন্স করছে না। আপুই। কে? অন্যমনস্ক হয়ে চুলে বেনুনি করছিল মিথিলা। এমন সময় কারোর গলার স্বর পেয়ে কিছুটা ভয় পেয়ে যায় সে। পরবর্তীতে তাকিয়ে দেখে তার ছোট আদরের বোন দাঁড়িয়ে আছে। এখন ছোট বলা চলে না, কিন্তু যেমনই মা বাবার কাছে সন্তান বড় হয় না, ঠিক তেমন বড় বোনের কাছেও ছোট বোন বা ছোট ভাই বড় হলেও বড় হয় না। কিছু বলবি? চুলের শেষ ভাগে চিরুনি চালাতে চালাতে অহনাকে প্রশ্ন করলো মিথিলা। উপনিস মাথা নাড়াই বলল অহনা। অহনাকে এভাবে মাথা নাড়াতে দেখে হেসে ফেলল মিথিলা। আচ্ছা বল, কি বলবি? আপুই চলো, আজকে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। অহনার কথা শুনে মুখ হা করে কিছু সময় তাকিয়ে রইল। 2 দিন আগেও আমি তোর হাত ধরে রাস্তা পার করে দিতাম, আর তুই আজকে আমাকে নিয়ে বাইরে যাবি? মজা করে কথাটা বলে মিথিলা, আর মিথিলার কথা শুনে গাল ফুলিয়ে বসে রইল অহনা। আচ্ছা ঠিক আছে, যা, আমি রেডি হয়ে আসছি, তুইও গিয়ে রেডি হয়ে নে। অহনাকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে বলল মিথিলা, আর মিথিলার কথা শুনে আনন্দের সাথে মিথিলার গালে চুমু দিয়ে চলে যায়। তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? কে? কথাটা বলে পেছন ফিরতে দেখে শ্রাবণ দাঁড়িয়ে আছে। খুব একটা রাত না হয় আর সাথে জ্যোৎস্না থাকায় জন্য সামনের মানুষটাকে দেখতে অসুবিধা হয় না। অহনা মিথিলাকে নিয়ে একটা ছোট নদীর তীরে আসে। এখানে খোলা হাওয়ায় আর রাতের আকাশের তার স্পষ্ট দেখা যায়। খুব একটা রাত হয়নি, সন্ধ্যা 8টা বাজে। মিথিলাকে দাঁড় করিয়ে অহনা আসছি বলে কোথাও একটা চলে যায়, কিন্তু অহনাকে আসতে না দেখে মিথিলা একটু সামনে চলে যায় হাঁটতে হাঁটতে। কিন্তু এখন এখানে শ্রাবণকে দেখে মিথিলা বুঝতে পারে তাকে নিয়ে ঘুরতে আসার কারণ কি। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? মিথিলাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করল শ্রাবণ। আপনি এখানে কি করেছেন? শ্রাবণের প্রশ্নকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে শ্রাবণকে প্রশ্ন করল মিথিলা। আমার প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি মিথিলা। আমাকে যেতে হবে, অহনাকে খুঁজতে হবে। কথাটা বলে সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায় মিথিলা, কিন্তু সেখান থেকে আর যাওয়া হলো না। এমন করছো কেন? তুমি তো আমার ব্যস্ততার সম্পর্কে অবগত, তাহলে এমন অবুঝের মতো করো কেন? মিথিলার মুখ নিজের হাতের আঁচলে নিয়ে কথাটা বলল শ্রাবণ, কিন্তু মিথিলা চোখ বুজে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কথা বলবে না? আমার উপর এত অভিমান তোমার? ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। কথাটা বলে মিথিলার গাল থেকে হাত সরিয়ে নেওয়ার আগেই মিথিলা শ্রাবণকে জড়িয়ে ধরে অঝরে কান্না করে দেয়। আমি নিজেকে অনেক বুঝিয়েছি শ্রাবণ, বিশ্বাস করুন, অনেকবার নিজেকে বুঝিয়েছি আপনার ব্যস্ততার কারণ নিয়ে, কিন্তু আমার মস্তিষ্ক বুঝতে পারলেও আমার মনকে বোঝাতে পারছিলাম না শ্রাবণ। আমার অনেক কষ্ট হতো। আপনাকে ইগনোর করা আমার কাছে পৃথিবীর সব থেকে কঠিন। আমি এই কয়দিন একটুও ভালো ছিলাম না। কান্নার ফলে মিথিলার কথাগুলো আটকে আটকে আসছিল, কিন্তু এদিকে শ্রাবণ মিথিলার কথা শুনে মুচকি হেসে মিথিলার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আর কান্না করতে হবে না, আমার শার্ট একদম ভিজে গেছে। এই মেয়ে আমার বুকে থেকে উঠো বলছি। শ্রাবণ মিথিলাকে মজার ছলে কথাগুলো বলেও মিথিলা শ্রাবণের বুক থেকে মাথা তোলে না, আরও শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আচ্ছা, আর কান্না করতে হবে না, এবার আমার দিকে তাকাও দেখি। তুমি একদম নিব্বা নিব্বিদের মতো করলে, জানো? এত বড় ম্যাচিওর মেয়ের ব্যবহার একদম ক্লাস 7-এ পড়ুয়া মেয়ের মতো। আর তোমাকে বলেছি না একদম কান্না করবে না। শ্রাবণ মিথিলার মুখ আঁচলে নিয়ে চোখ মুছে দিতে দিতে কথাটা বলল, কিন্তু মিথিলা এখনও নিজের হাত দুটো শ্রাবণের পিঠে আবদ্ধ করে রেখেছে। আমি ক্লাস 7-এ পড়ুয়া নিব্বিদের মতোই ইম্যাচিওর হব, তাদের মতোই ব্যবহার করব, আর আমাকে সব কিছু মানতে হবে, কারণ আমি আপনাকে। আমাকে কি? মিথিলা কথা সম্পূর্ণ না করেই মিথিলাকে প্রশ্ন করল শ্রাবণ। কিছু না, চলুন, অহনাকে খুঁজতে হবে। মেয়েটা জানি কোথায় চলে গেল। অহনাকে নিয়ে তোমার ভাবতে হবে না, শালিকা ম্যাম ব্যস্ত আছে তার স্বামীকে নিয়ে। আপনি বরং আমাকে একটু সময় দিন, আপনার জন্য আমি কি না কি করে এসেছি। কথাটা বলে মিথিলাকে নিয়ে নদীর কিনারে ঘাসের উপর বসে পড়ল শ্রাবণ। শ্রাবণ, একটা অনুরোধ ছিল আমার।
বলো না কি অনুরোধ? ওয়েদার কেমন এখন? এই কথা শোনার জন্য অনুরোধ করলে? অদ্ভুত। কপাল কুঁচকে মিথিলার দিকে তাকিয়ে বলল শ্রাবণ। উফ শ্রাবণ, আমি যেটা প্রশ্ন করেছি তার উত্তর দিন না। হ্যাঁ, খুব সুন্দর। জ্যোৎস্না রাত, নদীর কিনার, আকাশ ভর্তি তারার মেলা, মৃদু মন্দ বাতাস আর প্রিয় মানুষ পাশে বসা, খুব সুন্দর একটা অনুভূতি। একদম, আমি সেই কথা বলছি। কিন্তু এত সুন্দর মুহূর্ত কি এভাবে নষ্ট করা যায় বলুন? আচ্ছা ঠিক আছে, আমি গান ধরছি। শ্রাবণের কথা শুনে মিথিলা খুশি পাশ ফিরে শ্রাবণের মুখোমুখি হয়ে বসলো। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। আমার মন তোমার মনের পাড়ায় বোকা শুকা হয়ে আড়ালে ডালে দাঁড়ায়। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। গান গাওয়া শেষ হলো। মিথিলা এখনো চোখ বন্ধ করে মুহূর্ত অনুভব করে চলেছে। সারপ্রাইজ। শ্রাবণের সাথে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে বাড়ির মূল ফটকে এসে কলিং বেল বাজতে মিসেস তনয় শেখ এসে দরজা খুলে দেয়। মাকে দেখে দরজার অপর পাশ থেকে একগাল হাসি উপহার দিল মিথিলা। মিথিলা এবং অহনা একসাথে বাড়ির ভিতরে ঢুকে হতভম্ব হয়ে গেল। ড্রয়িং রুমে প্রবেশ করতে শ্রাবণী সহ তার পরিবারের সবাইকে নিজ বাড়িতে দেখে কিছুটা অবাক হয়ে যায় সে। কিরে, কোথায় গিয়েছিলি? আমরা সবাই তোদের জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। মিথিলাকে দেখে কথাগুলো বলল শ্রাবণী, আর মিথিলা শ্রাবণীর কথার উত্তর না দিয়ে সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করে নেয়। একটু বাইরে গিয়েছিলাম। দাভাইয়ের সাথে দেখা করতে, তাই তো? মিথিলা সবার উদ্দেশ্যে কথাটা বললেও পরের কথাগুলো শ্রাবণী মিথিলার কানে কানে ফিসফিস করে বলে। বেশি বকিস না, ঠিক আছে? না হলে আমি তোর আর মিস্টার আদিল মাহমুদের কথা এখানে ফাঁস করে দিতে 2 সেকেন্ড সময়ও ব্যয় করব না। মিথিলাও শ্রাবণীর মতো ফিসফিস করে কথাগুলো বলল। এই তোরা এভাবে এখানে দাঁড়িয়ে না থেকে মিথিলা শ্রাবণীকে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি। মিসেস তনয় শেখ মিথিলাকে কথা না বলো মিথিলার মায়ের কথাই উত্তর দিয়ে নিজের রুমের দিকে চলে যায়। ভাবি, আমরা শ্রাবণীর বিয়ে ঠিক করেছি, 15 দিন পরে বিয়ে। আলহামদুলিল্লাহ, একটা তো খুশির খবর, কিন্তু কি ভাবি? হ্যাঁ, মেয়ে বড় হয়ে গিয়েছে, আর ছেলেও ভালো, আর শ্রাবণীকেও পছন্দ করে, তাই আর দেরি করতে চাইনি। ভাবলাম 2 দিন আগে বা পরে মেয়েকে বিয়ে দিতেই হবে, তাই সব কিছু বিবেচনা করে ভাবলাম দিয়েই দিই। হ্যাঁ, তা ঠিক বলেছেন ভাবি। মেয়েদের জন্মই হয় নিজের ঘর ছেড়ে অন্যের ঘর আলোকিত করা। ভাবি, আপনার কাছে আমাদের একটা চাওয়া আছে। কিন্তু মিসেস সয়নিকা চৌধুরীকে থেমে যেতে দেখে মিসেস তনয় শেখ প্রশ্ন করলেন। আসলে ভাবি, আপনাদের কাছে আমাদের একটা আর্জি আছে। অনেক আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। এভাবে বলছেন কেন ভাবি? বলুন, কি বলতে চান? হঠাৎ করে আন্টি সহ পুরো পরিবার আমার বাড়িতে কিসের জন্য? আর শ্রাবণও আমাকে কিছু জানালো না কেন? দাভাই তো এইসবের কিছুই জানতো না, আর আজকে এখানে আসার 2টো কারণ আছে। মিথিলার পেছন থেকে 2 কাঁধে হাত দিয়ে কথাটা বলে শ্রাবণী। বাহ, একটা নয়, 2টো কারণ। তা লটারি জিতেছিস নাকি? তা বলতে পারিস, লটারি জিতে গেছি। বেশ প্রফুল্লের সাথে শ্রাবণী কথাটা বলে মিথিলার কপালে শুকনো ভাঁজ পড়ে যায়। হঠাৎ করে শ্রাবণীদের বাড়ির সবাইকে দেখে কিছুই বুঝতে পারছে না, সাথে শ্রাবণীর অদ্ভুত কথাবার্তা তো আছে। কিরে, কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ, কিছু বললি? হঠাৎ শ্রাবণীর কথায় নিজের ভাবনা থেকে বের হয়ে আসে মিথিলা। আচ্ছা, আমি তোকে সব কিছু বুঝিয়ে বলছি। আজ থেকে 3 দিন আগে আদিল এবং আদিলের বাবা আমাদের বাড়িতে আসে। হঠাৎ করে আদাইলা এবং আঙ্কেল তোদের বাড়ি এসেছিল কেন? আর আমাকে কিছু জানালিও না। শ্রাবণীর কথার মাঝেই উক্ত কথাগুলো বলল মিথিলা। আবে ওই মোহতরমা, আমার কথা শেষ করতে দিবি তো নাকি? আর আমার দোষ একদম দিবি না। তোর ফোন দেখেছিস? আমি কতগুলো ফোন দিয়েছি, আর তুই কি আমার
কলের উত্তর দিয়েছিস? এটা সত্যি, সবাই মিথিলার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু মিথিলা শ্রাবণের উপর অভিমানের পাহাড় বিস্তার করে সবাইকে বয়কট করে দিয়েছিল। সত্যি কথা বলতে প্রিয় মানুষের সাথে অভিমান হলে কোনো কিছুই ভালো লাগে না, ছোট ছোট বিষয়গুলো অসহ্য হয়ে ওঠে। না চাইতেও এই সময় অনেক খারাপ চিন্তাধারা মাথায় ঘুরপাক খেতে থাকে। আচ্ছা সরি, তারপর বল কি হলো? মিথিলার কথা শুনে শ্রাবণী মুখ ভেঙচি কেটে নড়ে চড়ে বসে। আমি তো নিজেই এদের দেখে অবাক হয়ে যাই। আদিলের সাথে কথা বলার সময় আমাকে কিছুই জানায়নি, তাই একটু অবাক হয়ে যাই। পরবর্তীতে বুঝতে পারি আমার আর আদিলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তারপর কাকাই আর আব্বু সব খোঁজ খবর নিয়ে পাকা কথা জানিয়ে দেয়। কথাগুলো লজ্জা মিশ্রিত হয়ে বলল শ্রাবণী। আর শ্রাবণীর কথা শুনে মিথিলাও যেন আত্মহারা হয়ে গেল। ওয়াও দোস্ত, ফাইনালি কতদিন পর একটা বিয়ে খেতে পারবো। লাস্ট কবে যে বিয়ে খেয়েছিলাম আমার মনেই নেই। এবার একটা বিয়ে তাহলে খেতে পারবো। এক্সাইটেড হয়ে গিয়ে কথাগুলো বলে ফেলল। আচ্ছা, একটা কারণ না হয় জানতে পারলাম, আরেকটা কারণ কি আমাকে বল না। এইটা বলা যাবে না, এইটা সারপ্রাইজ। সারপ্রাইজ? হ্যাঁ সারপ্রাইজ। এই না, আমাকে বল না আর একটা কারণ কি, প্লিজ বল না। মিথিলা শ্রাবণীকে আর একটা কারণ কি জানার জন্য বলে চলেছে, কিন্তু শ্রাবণী মিথিলার কথা কানে না তুলে আদিলকে ফোন করতে করতে মিথিলার রুমে বেলকনিতে চলে যায়। ভাবি, আমরা শ্রাবণের জন্য মিথিলাকে চাইতে এসেছি। আমাদের মিথিলাকে অনেক পছন্দ, আর আমি জানি শ্রাবণের মিথিলাকে ভালোও লাগে। শ্রাবণ কেমন সেটা আপনারা খুব ভালো করেই জানেন, আর মিথিলাও শ্রাবণকে ভালোবাসে। আমরা চাই মিথিলা আমাদের বাড়ির বউ না, বরং মেয়ে হয়ে আসুক। আর দুদিন পর শ্রাবণের মাস্টার্স শেষ হবে, তারপর আমাদের পারিবারিক ব্যবসা ওই সামলাবে। তাই আমি আর কোনো দিক থেকেই সমস্যা দেখছি না ভাবি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো মিসেস সৈনিকা চৌধুরী। পাশে তার স্বামী বসে আছে, কিছুই বলছে না। এমন না যে সে বউয়ের কথায় উঠে বসে, সে চুপ। এই জন্য তার স্ত্রীর ওপর এবং স্ত্রীর সিদ্ধান্তের উপর ভরসা আছে। নিজের ছেলে মেয়েদের জন্য সে কখনো ভুল সিদ্ধান্ত নেয়নি এবং নিবেও না। তাই আপাতত সে চা খাই মনোনিবেশ করেছে। শ্রাবণকে আমরা সবাই জানি, আর শ্রাবণকেও আমাদের ভালো লাগে, কিন্তু করছেন কেন ভাই? আমার ছেলে আপনার মেয়েকে খুব সুখে রাখবে, আর ওরা একে অপরকে ভালোবাসে। এত সময় নিয়ে মুখ খুললেন শ্রাবণের বাবা, আর মিথিলার বাবা মিস্টার আদনান শেখ আর কিছু বলেন না। মেয়ে যখন ভালোবাসে তাহলে আর দ্বিমত করে কি হবে। আর উনি বরাবর মেয়ের সুখ আগে খুঁজে এসেছেন। মেয়ে যদি শ্রাবণের সাথে ভালো থাকে তাহলে আর কি বলবে। আর শ্রাবণকে আগে থেকে দেখে আসছে, কোনো খুঁত নেই, তাহলে এমন প্রস্তাব না করে দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। আমরা তো শ্রাবণকে আগে থেকেই জানি, আর মিথিলাও যখন শ্রাবণকে ভালোবাসে তাহলে আমাদের আপত্তি করে কোনো লাভ নেই। আচ্ছা ঠিক ভাই, আমাদের আর একটা কথা বলার ছিল। চায়ের কাপটা সামনে টি টেবিলে রেখে কথাটা বলো শ্রাবণের বাবা। শ্রাবণের বিয়ে হতে হাতে এখনও বেশ কিছু দিন বাকি আছে, আর এর মাঝে শ্রাবণের পরীক্ষাও শেষ হয়ে যাবে। তাই আমরা চাচ্ছি মিথিলা এবং শ্রাবণের বিয়ে শ্রাবণের সাথে একই দিনে হোক। আর আমরা সবাই এই খবর মিথিলা বা শ্রাবণ কাউকেই জানাতে চাই না। এটাই তাদের জন্য সারপ্রাইজ হিসেবে রাখতে চাই। ঠিক আছে ভাবি, তাহলে তাই কথা রইল। একদিনে সবার হাত এক করে দিব। আরও কিছু সময় নিয়ে সবার গল্প চলল। শ্রাবণীর বাবা মা মিথিলাদের বাড়িতে ডিনার করে তারপর নিজ বাড়িতে চলে আসে। ভাই, সবার বিয়ে সানায় বাজে, আমার বিয়ে সানায় কবে বাজবে? দুঃখের সাথে কথাগুলো বলল সায়নী। মনে হচ্ছে তার থেকে দুঃখী মানুষ পৃথিবীতে আর একটাও নেই। তুমি চাইলে আজকে হতে পারে। সকালবেলা হাঁটতে বের হয়েছিল সায়নী। ইদানিং তার মনে হচ্ছে সে আগের তুলনায় একটু মোটা হয়ে যাচ্ছে, তাই ডায়েটিংয়ের পাশাপাশি সকালবেলা হাঁটা শুরু করেছে। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য সকালবেলা হাঁটতে বের হওয়া বেশি উপকারী। হাঁটতে হাঁটতে অনেকটা পথ এগিয়ে আসে সায়নী। এখন আর তাকে দিয়ে হাঁটিয়ে সামনের দিকে বা বাড়ি ফেরা শেষ বাড়ির দিকে যাওয়া অসম্ভব। যার নিজ হাতের বাম পাশের বাসের জায়গায় বসে পড়ল।
বসার কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপে ফ্রেন্ড গ্রুপ থেকে ভিডিও কল আসে। কিরে, তুই এই সাত সকালে কোথায় গিয়েছিলি? তুই তো এত সকাল সকাল বিছানা ছেড়ে উঠিস না। ফোনের ওপাশ থেকে তিথির কথা শুনে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলো শাওনি। এই তো একটু হাঁটতে বের হয়েছে। জানিস কি হয়েছে? না বললে জানবো কিভাবে? অদ্ভুত। হপ পেঢি, থাপ্পড় দিয়ে দাঁত ফালিয়ে দিব।